প্যারিসের প্যারাডাইস লুভেতে ঝুলিয়ে রাখার মতো এক স্কোর লাইন। মিউনিখে আশরাফ হাকিমিতে শুরু হয়েছিল হুঙ্কার, দুয়ে করলেন 2 গোলের ব্যবধান। বিরতিতেও মিলল না ইন্টার মিলানের সমাধান। দুয়েতে 3, কভারাৎসকেলিয়াতে 4। মাইলু দেখালেন না মায়া, 5-0-তে হেরে ইন্টার হারালো হায়া। সব ছাপিয়ে হৃদয় কাঁপিয়ে লুই এনরিকের সেই ছোট্ট জানা জীবন মরণ আর ফুটবলের গল্পগাথা। এক পেশে ফাইনাল শেষে কত গল্পই তো থাকলো তোলা। চলুন আমরা কথা বলি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 পিএসজির প্যারাডাইস। অবশেষে সেই আরাধ্য স্বপ্নটা পূরণ হলো পিএসজির। তারা ঢুকলো সেই এলিট ক্লাবে, যে ক্লাবে আগে থেকেই ছিল একটা ফ্রেঞ্চ ক্লাব। সে জায়গায় 24তম চ্যাম্পিয়ন হিসেবে নতুন করে 2025-এ নাম ঢুকলো পিএসজির, যে জায়গায় তারা যাওয়ার স্বপ্ন দেখেছিল বহুকাল ধরে, জন্মলগ্ন থেকে। যে জায়গায় তারা বারবার যাওয়ার জন্য খাবি খাচ্ছিল, যে জায়গায় যেতে যেতেও তাদের যাওয়া হচ্ছিল না, সেই জায়গায়, সেই স্বপ্নের জায়গায় শেষ পর্যন্ত আরোহণ করেছে প্যারিসের এই ক্লাবটা। আর মিউনিখ, যেখানে সাধারণত নতুন চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়া হয়, সেই গল্পটাই তরতাজা থাকলো আরও একবার। পিএসজি হয়ে গেল মিউনিখের নতুন রাজা। এর আগে নটিংহ্যাম ফরেস্ট, অলিম্পিক মার্শেই, চেলসির মতো ক্লাবগুলোর রাজা বনেছিল যে মাঠে, সেই মাঠ অবশেষে রাজ করলো আইফেল টাওয়ারের মালিকরা। ইন্টার মিলানের বিপক্ষে এই ম্যাচটায় আপনি হয়তো পিএসজিকে ফেভারিট ধরেছিলেন, কিন্তু তাই বলে 5-0 গোলের লিড, 5-0 গোলের ফাইনাল জয়, নিশ্চয়ই এরকম কিছু আপনি কল্পনা করেন নাই। ম্যাচটা কোথায় ইন্টার মিলান হারলো, এই প্রশ্নের জবাব যদি আপনি খুঁজতে যান, তাহলে সম্ভবত আপনাকে একেবারে গোড়ায় কিক অফে যেতে হবে। যে কিক অফ থেকে উসমান দেমবেলে খানিকটা সামনে চলে গেলেন বলে কোনো টাচ না করেই, আর ভিতিরিয়া সরাসরি শটে বলটা ঠেলে পাঠালেন ইন্টার মিলানের হাফে, যেখানে পিএসজির কোনো ফুটবলার ছিলেন না, এবং ওখান থেকে থ্রো ইন। এই যে একরকম কিক অফ দিয়ে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার একটা পরিকল্পনা, এই কাজ পিএসজির খেলা যারা এই সিজনে দেখেছেন তারা হয়তো বুঝেছেন এই কাজটা নিয়মিতই লুই এনরিকের দল করে গেছে। ইন্টার মিলান সেখানে প্রস্তুত ছিল না। ইন্টার মিলান প্রস্তুত ছিল না যখন আশরাফ হাকিমি ওই গোলটা করলেন। 7 জন ডিফেন্ডার বা 7 জন ফুটবলার বক্সের ভেতরে ছিল, কিন্তু 6 ইয়ার্ড বক্সের ভেতরে থাকা বা 6 ইয়ার্ড বক্সের মাথায় থাকা আশরাফ হাকিমিকে কেউ মার্ক করতে পারে নাই। দুয়ের ওই পাস সরাসরি যখন হাকিমির কাছে গেল, তখনই 1-0। এরপরে ইন্টার মিলান হয়ে গেল ওই ম্যাচে নিছকই এক দর্শক। 20 মিনিটের সময় দুয়ে যে গোলটা করলেন, সেখানে হয়তো দিমার্কো খানিকটা আনলাকি ছিলেন, হয়তো ওই গোলে ইন্টার মিলানের দায় তেমনটা আপনি নাও দেখতে পারেন, কিন্তু সেকেন্ড হাফের পরে যে ঝড় বয়ে গেল ইন্টার মিলানের ওপর দিয়ে, এর কোনো ব্যাখ্যা হয় না। পিএসজি সম্ভবত এবার চ্যাম্পিয়ন্স লিগটা জিতলো বেস্ট টিম হিসেবে। সেটার জন্য এক ফাইনাল তো যথেষ্ট, ওই স্কোর লাইনটাই তো সম্ভবত যথেষ্ট, কিন্তু সেকেন্ড হাফেও তো একচেটিয়া দাপট আর রাজত্ব দেখালো পিএসজি। কোথা থেকে আপনি শুরু করবেন? একদম 46 মিনিট, অর্থাৎ সেকেন্ড হাফের ফার্স্ট মিনিট, সেখানেও আমরা দেখলাম পিএসজি অ্যাটাকে গেল। ইন্টার মিলানের ভাগ্য অবশ্য ভালো যে পিএসজি আরও বেশি নিখুঁত হয়নি, নইলে ওই 5 মিনিটের ভেতরেই 4-0 গোলে পিছিয়ে পড়তে পারত এই ক্লাবটা। এরপরে অবশ্য আর কিছু আটকানো যায় নাই। দুয়ে যে গোলটা করলেন 60 মিনিটসের পরে গিয়ে, সেটা মোটামুটি আমাদেরকে একরকম নিশ্চিত করে দিয়ে গেল যে এই মাঠে একটাই মাত্র চ্যাম্পিয়ন, এই মাঠে খেলতে এসছে একটাই দল, আর বাকি সবাই এই জায়গায় তাদের জন্য হাততালি বাজাতে এসছে অথবা হতাশায় মুষড়ে যেতে এসছে। এরপরে গিয়ে কভারাৎসকেলিয়া এবং মাইলু যে দুটো গোল করেছেন, সেটা কেবল পিএসজির দাপটটাই পুরো ম্যাচে বাড়িয়েছে। একটা ম্যাচ কতখানি একপেশে হতে পারে, ঠিক এতখানি বোধহয় একপেশে হতে পারে যে ফাইনাল শেষে একটা রেকর্ড গড়া হয়ে যেতে পারে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ কিছু একপেশে ফাইনাল দেখেছে, কিন্তু এর আগে কখনোই কোনো দল 5 গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কম্পিটিশনের কোনো ফাইনাল জিততে পারে নাই। দাপট এতখানি, পিএসজি এতখানি ডমিনেট করেছে যে এটাই একটা রেকর্ড, নতুন রেকর্ড। ট্যাকটিক্যালি কোন জায়গাগুলোতে পিএসজি শেষ পর্যন্ত আরও ভালো করলো,
ইন্টার মিলান শুরু থেকে নিচ থেকে খেলা বিল্ড আপ করার চেষ্টা করছিল, কিন্তু পিএসজির হাই প্রেস শেষ পর্যন্ত ইয়ান সমারকে খুব কমফোর্টেবলি নিচ থেকে খেলা বিল্ড আপ করতে দিচ্ছিল না। সমার পরে কিছু জায়গায় লং বলেও গিয়েছিলেন, কিন্তু সেই জায়গাতেও সেকেন্ড বল উইনের ক্ষেত্রে পিএসজি ছিল ঢের এগিয়ে। তারুণ্য বনাম অভিজ্ঞতা, এই ছিল এই ম্যাচের ট্যাগলাইন। সেই জায়গায় তারুণ্য শেষ পর্যন্ত জিতেছে, কারণ তাদের কাছে ওই তেজটাও ছিল। মিডফিল্ডে সবাই আউটরান হয়েছেন ইন্টার মিলানের, আর পিএসজির মিডফিল্ডাররা ম্যাচটা কন্ট্রোল করেছেন অদ্ভুত এক দক্ষতায়। পুরো ব্যাপারটা আরেকটু স্পষ্ট করতে আপনাকে যেতে হবে আবারও সেই ফার্স্ট গোলটায়, যেটা আলটিমেটলি এই ম্যাচের গেম চেঞ্জার ছিল। যারা প্রিভিউ দেখেছেন সেখানে হয়তো আপনাদের মনে থাকার কথা যে আশরাফ হাকিমিকে আমরা ধরেছিলাম গেম চেঞ্জার হিসেবে, আর ওই ফার্স্ট গোলটাই এই ফাইনালের আলটিমেট গেম চেঞ্জার ছিল। হাকিমির ওই 6 ইয়ার্ড বক্সের মাথায় থাকার কথা ছিল না, তিনি তো ফুল ব্যাক, কিন্তু তিনি ওই স্ট্রাইকিং পজিশনে কি করছিলেন এটাই আসলে আলটিমেটলি লুই এনরিকের কৌশল। তার দলের ওই ডাইনামিক মিডফিল্ড এবং একই সঙ্গে ফরওয়ার্ডদের ওই ট্রায়াঙ্গেল মেইনটেইন করে প্রেসিং, সেটা ইন্টার মিলানকে বারবার বিপদে ফেলেছে। এবং ফুলব্যাকরাও যে স্ট্রাইকার অন্য জায়গায় সরে গেলে তাদের জায়গায় নিয়ে যেতে পারে, এই যে রোটেশন, এর কোনো কিছুই ইন্টার মিলানের অজানা ছিল না বটে, কিন্তু ম্যাচের দিন তার কোনো কিছুই ইন্টার ঠিকঠাক মতো করতে পারেনি, এবং তার ফলটা এইরকম এক বিপর্যয়, যেটা তাদের জন্য বিপর্যয়, সেটা উল্লাসের কারণ পিএসজির জন্য। আর এই ম্যাচে ট্যাকটিক্যালি তো বটেই, মেন্টালিও জয়ী দলটার নাম প্যারিস সেন্ট জার্মাই। নাম্বার 2, দ্য বস। এই দলটার এত যে প্রশংসা, এই যে পিএসজির এত ইতিহাস গড়া, এর পেছনে অবদানটা কার? নিশ্চয়ই লুই এনরিকের। আর এই ম্যাচের পরে লুই এনরিকে নিয়ে কথা না বললে ভুল হয়ে যাবে। 10 বছর আগে তিনি একটা ট্রেবল জিতেছিলেন বার্সেলোনার হয়ে, এবার ঠিক 10 বছর পরে 2025-এ এসে তিনি ট্রেবল পূরণ করলেন পিএসজির হয়ে, আর তিনি নাম লিখালেন পেপ গুয়ার্দিওলার পাশে। দুটো আলাদা ক্লাবের হয়ে ট্রেবল পূরণ করা মাত্র 2 কোচের একজন এই লুই এনরিকে। প্রচলন আছে যে তার কোচিং ক্যারিয়ারটা শুরু হয়েছিল পেপ গুয়ার্দিওলার অধীনে বা পেপ গুয়ার্দিওলার অনুরোধে। সেখান থেকে তিনি শেষ পর্যন্ত গুয়ার্দিওলার ওই পথটাই অনুসরণ করলেন। তার ওই কৌশল যেটা 4-3-3, যার ভেতরে একটাই মাত্র সিস্টেম যে তিনি চান তার দল অ্যাটাক করুক, বলটা পায়ে রাখুক, সেটাও অনেকটাই পেপ গুয়ার্দিওলার ব্লুপ্রিন্টের একটা অংশ। এবং তিনি এখন হয়ে গেছেন 6 জন কোচের একজন, যিনি দুটো আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা জিতেছেন। কৌশল বা ট্যাকটিক্স নিয়ে কথা বললে বহু কথা বলা সম্ভব, কিন্তু লুই এনরিকের একটা মানবিক দিকও আছে। আপনি নিশ্চয়ই এই ম্যাচের পরে জানা এনরিকের কথা জেনেছেন, নতুন করে শুনেছেন। আরও একবার জার্মানি, এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা হলো মিউনিখে। ঠিক 10 বছর আগের সেই ফাইনালে ঘুরে ফিরে আমাদেরকে যেতেই হচ্ছে, যেটা হয়েছিল এই জার্মানিতেই, তবে বার্লিনে। সেবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা জেতার পরে মাঝ মাঠে গিয়ে নিজের মেয়ে জানা এনরিকেকে নিয়ে কাতালোনিয়ার পতাকা গেড়ে দিয়ে এসেছিলেন লুই এনরিকে। 2019 সালে ওই মেয়ে ক্যান্সারে মারা যাওয়ার পরে লুই এনরিকের কোচিং ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়ে গিয়েছিল। তিনি স্পেন জাতীয় দল থেকে বিদায়ও নিয়েছিলেন, কারণ ওই হতাশা তার ভুলতে হতো। এরপর তিনি যখন আবার কোচিংয়ে ফিরলেন, তখন তার কোচিং ক্যারিয়ারটা উল্টো রথে যাত্রা করছিল। স্পেন বিশ্বকাপের সেকেন্ড রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। অনেকেই ধরেছিলেন লুই এনরিকে বোধহয় আর তার সেরা কোচিং ক্যারিয়ারে কখনোই ফিরতে পারবেন না। এই পিএসজির কোচ হয়ে তিনি যখন আবারও ফিরলেন, ফার্স্ট সিজনটায় তিনি লিগ জিতলেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার পরেও তার একটা আক্ষেপ ছিল ফাইনালে উঠতে না পারার। সেই আক্ষেপ তিনি এবার পূরণ করলেন। ফাইনালের আগে তিনি বললেন তার মেয়ে সব সময় তার সঙ্গে আছে। তিনি এটাও বললেন যে তার মেয়ে জার্মানিকে খুব পছন্দ করত, তার ঘোরার জায়গার ভেতরে অন্যতম জায়গা ছিল জার্মানি। সেই মেয়েকে সঙ্গে নিয়েই ফাইনালটা তিনি শেষ পর্যন্ত জিতলেন। এবং ওই ম্যাচ শেষে সবচেয়ে আকর্ষণ কেড়েছে সম্ভবত পিএসজি সমর্থকদের টিফোটা, যেটা এই সিজনের সম্ভবত সেরা টিফো। আপনার হৃদয়ে নিংড়ানো ভালোবাসা পিএসজির এই সমর্থকদেরকে জানাতে পারেন, যারা ওই ছবিটারই রিক্রিয়েশন করেছে। শুধুমাত্র রংটা পাল্টে তারা পিএসজির রং এনে দিয়েছে, কারণ তারা জানে, তারা প্রস্তুত ছিল এই ঘটনার জন্য যে লুই এনরিকে তাদেরকে তাদের ওই প্রমিস ল্যান্ডে নিয়ে যাবেন। আর তাদের কোচ যখন তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগটা জেতালেন, তখনই তারা বের করলেন তাদের সেই
টিফোটা। ম্যাচ শেষে তাদেরকে ধন্যবাদও দিয়েছেন লুই এনরিকে এবং তিনি জানিয়েছেন তার আসলে শিরোপা জেতার প্রয়োজন নাই, তার মেয়ে তার সঙ্গে সব সময় থাকে। ও তো এখানেই আমার পরিবারের সঙ্গে, আমরা ওর উপস্থিতি টের পাই, সেটা ম্যাচ হারলেও। সব পরিস্থিতি জয় করতে পারা, হাজারটা নেগেটিভের ভেতর পজিটিভ খুঁজে টিকে থাকা, এটাই আমার মেন্টালিটি, আমার পরিবারের মানসিকতা। আমার মেয়ের কথা ভাবতে তো আমার ট্রফির দরকার হয় না, সে আমার সঙ্গেই আছে। হৃদয় ছুঁয়ে যাওয়া আর হৃদয় বিদারক এই গল্পে লুই এনরিকে আমাদেরকে যেটা শেখালেন সেটা পিএসজিরই এবারের সাফল্য গাথা। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের এই লিগ ফেজের 5 ম্যাচ পরে অবস্থান করছিল 25 নম্বরে। ব্যাপারটা এরকম ছিল যে প্রথম 24টা দল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজে উঠবে, সেখান থেকে পিএসজি ছিটকে যাওয়ার দারুণ এক শঙ্কায় পড়েছিল। এরপরে গিয়ে পিএসজির প্রত্যাবর্তনের শুরু, একটার পর একটা জয়, এবং সেই জয়ের শুরুটা ম্যানচেস্টার সিটির বিপক্ষে, যেখানেও তারা 2-0 গোলে পিছিয়ে পড়েছিল, পরে গিয়ে 4-2 গোলে ম্যাচটা জিতে নিয়েছিল। এবং স্টুটগার্টের সঙ্গেও তাদের একটা শঙ্কা ছিল যে এই ম্যাচে তারা হেরে যেতে পারে, কিন্তু লুই এনরিকে তার মেজাজ ঠান্ডা রেখেছিলেন, তিনি আশার কথা জানিয়েছিলেন, তিনি ভরসার কথা জানিয়েছিলেন। যেমন আমরা খানিকক্ষণ আগে শুনলাম যে হাজারটা নেগেটিভিটির ভেতরে আপনি কি নিয়ে পজিটিভ আছেন সেটাই নাকি জীবন পাল্টে দিতে পারে, জীবন বদলে দিতে পারে। সেটা যদি সত্যি হয় সেটা পিএসজির ক্ষেত্রেই সম্ভবত সবচেয়ে সত্যি। নকআউট ফেজে তারা পেল কাকে? লিভারপুলকে, যারা 1 নম্বর থেকে শেষ করলো। সেই লিভারপুলকে তারা টাই ব্রেকারে বিদায় করে দিয়ে আসলো ফার্স্ট লেগে হারার পরেও, এবং অ্যানফিল্ডে টাই ব্রেকার জিতে রাউন্ড অফ 16 থেকে তারা চলে গেল কোয়ার্টার ফাইনালে, এবং তারপর একের পর এক সেমিফাইনাল, ফাইনাল, সব জায়গাতেই লুই এনরিকে সম্ভবত ওই হাজারটা নেগেটিভিটির ভেতরে পজিটিভিটিটাই খুঁজেছিলেন, এবং সেটা পুঁজি করেই হাজার রকমের সমালোচনা সহ্য করে একগুয়েমি ওই তকমাটাকে একপাশে সরিয়ে রেখে এনরিকে চ্যাম্পিয়ন্স লিগটা জিতে নিজেকে আরও একবার নিয়ে গেলেন এলিটদের কাতারে, আর সঙ্গে থাকলেন জানা এনরিকেও। নাম্বার 3, প্রজেক্ট রেনেসা। রেনেসার কথা তো শুনেছেন, এরকম একটা বিপ্লবী পিএসজিতে ঘটেছে, যে দলটায় একটা সময় জলাতান ইব্রাহিমোভিচ খেলতেন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি, যে দলটা একটা সময় নেইমারকে দলে ভেড়ানো হয়েছিল 222 মিলিয়ন ইউরো দিয়ে, এবং এরপরে আইফেল টাওয়ারে বিয়েনভেনিদো নেইমার লেখা উঠেছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ তাদের জেতা হয় নাই। 20-এর ফাইনালটায় নেইমার কেঁদেছিলেন। একটা সময় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার একসঙ্গে খেলেছেন, পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয় নাই। আইফেল টাওয়ারে অবশেষে আলো জ্বলে উঠেছে, কিন্তু সেটা এই 3 জনকে ছাড়াই, মূলত বড় কোনো তারকাকে ছাড়াই। এই যে পিএসজির নতুন বিপ্লব, এই বিপ্লবের সূচনার গল্প যদি আপনি শুরু করতে চান, সেটাও আপনি শুরু করতে পারেন এই ফাইনাল থেকে। দুয়েকে আপনি দেখেছেন এই ম্যাচে জোড়া গোল করতে, একটা অ্যাসিস্ট করতে। 19 বছর বয়সী এই ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে 3 গোলের ইনভলভমেন্টে নাম লিখিয়েছেন, এবং এই দুয়ের ভেতরেই এই নতুন প্রজেক্ট রেনেসার গল্পটা পুরোপুরি আছে। তিনি আগের সিজনে ছিলেন রেনেতে, তাকে 50 মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছিল পিএসজি। তিনি ছিলেন কিলিয়ান এমবাপের রিপ্লেসমেন্ট। তিনি মোটেই স্টার্টিং 11-এর প্লেয়ার ছিলেন না, বরং ব্র্যাডলি বারকোলাকে দিয়েই বেশিরভাগ ম্যাচ লুই এনরিকেকে শুরু করাচ্ছিলেন। সেকেন্ড লেগের বা এই বছরের সেকেন্ড ফেজে গিয়ে যখন একটার পর একটা চ্যাম্পিয়ন্স লিগে টাফ ম্যাচ আসতে থাকলো, সেই সময় এনরিকে সিদ্ধান্ত নিলেন তিনি আসলে দুয়েকে নিয়মিত খেলাবেন। অ্যানফিল্ডের ওই টাইব্রেকার যাদের মনে আছে, নিশ্চয়ই মনে থাকার কথা, শেষ স্পট কিক থেকে যখন দুয়ে গোল করলেন, অ্যানফিল্ডে তিনি তার জার্সিটা খুলে ফেলেছিলেন। ওই সময়ও তার বয়স 19 বছরই ছিল। এইরকম আত্মবিশ্বাসী একজন ফুটবলার এরপরে দলে থিতু হয়ে গেলেন, এবং ফাইনালে তিনি এরপর যা করে দেখালেন সেটা তো ইতিহাসেরই অংশ। এই যে নতুন প্রজেক্ট নিয়ে পিএসজির আগানো, এটাই তাদেরকে সাফল্যের পথে এনে দিয়েছে। 2011 সালে কাতারি মালিকানার অধীনে এই ক্লাবটা যাওয়ার পর থেকেই চ্যাম্পিয়ন্স লিগ ছিল তাদের টার্গেট। 13 বারের চেষ্টায় এসে অবশেষে ফাড়া কাটলো এই দলটার। এর আগে বারবার কোয়ার্টার ফাইনাল, একটা সময় রাউন্ড অফ 16, এমনকি ফাইনাল, এরপরে আবারও রাউন্ড অফ 16 যখন নেইমার, মেসি, এমবাপে সবাই ছিলেন। ওই সময়টাতে সেই গেরো কাটিয়ে পিএসজির এই সফলতার কৃতিত্ব সম্ভবত নাসের এল খেলাইফিও পাবেন। আগের ভুলগুলোকে একপাশে সরিয়ে রাখুন, তার এই তৃপ্ত ছবিগুলোই আপনি বারবার
দেখতে চাইবেন। এভাবেও বোধহয় সফল হওয়া যায়। শুধুমাত্র টাকা খরচ করে সফলতা আনা যে যায় না, সেটা নাসের এল খেলাইফি সম্ভবত মেসি, নেইমার আর এমবাপে চলে যাওয়ার পরেই বুঝেছিলেন। কিন্তু কেউ এটা হয়তো কল্পনা করেননি যে এত দ্রুত এই প্রজেক্টটা তাদেরকে সফলতার দুয়ারে নিয়ে যাবে। এর পেছনে আরও একজনকে আপনি ক্রেডিট দিতে চাইবেন, লুইস কাম্পোস, এই দলটার ফুটবল অ্যাডভাইজার। তিনি ওই মেসি, নেইমারদের আমলেও এই দলটাতেই ছিলেন, কিন্তু তখন তিনি প্রবলভাবে সমালোচিত হচ্ছিলেন। অনেকেই ধারণা করতেন যে মূল কোচের চেয়ে তার কর্তৃত্ব এই দলটায় বেশি, কিন্তু তার মূলত কাজ ছিল দলে কোনো ফুটবলার চলে গেলে তার জায়গায় রিপ্লেসমেন্ট আনা, তরুণ ফুটবলারদেরকে দলে নিয়ে আসা। কিন্তু যখন মেসি, নেইমাররা ওই দলটায় ছিলেন, তখন তারুণ্যকে ওইভাবে এই দলটা প্রাধান্য দিতে পারছিল না, যেটা তাদের অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে খুব ভালো মতো পিএসজি কাজে লাগাতে পেরেছে। আরেকজনের নাম এখানে নেওয়া দরকার, তিনি পাচো। এবারের এই চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা সেন্টার ব্যাক মার্কিনিওসের সঙ্গে তিনি যেভাবে জুটি করলেন, মার্কিনিওস এখানে আরেকটা ইম্পর্টেন্ট পিস। এই যে 13 বছরের যে গল্পটা বলা হচ্ছে, এই গল্পের পুরোটাতেই মার্কিনিওস পিএসজির সঙ্গে ছিলেন। পিএসজির প্রথম দিককার সাইনিংগুলোর একটা ছিলেন মার্কিনিওস। সেই মার্কিনিওস বুড়ো হয়ে প্রায় অবসর নেওয়ার কাছাকাছি সময় চলে যাচ্ছিলেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ তার জেতা হচ্ছিল না। পিএসজি যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, তখন ওই দলটার ক্যাপ্টেনের নাম মার্কিনিওসই। তার হাত ধরেই ইতিহাসের সূচনা ঘটল পিএসজিতে। আপনি মিডফিল্ডে আসতে পারেন ভিতিনিয়া, নেভেস অথবা রুইস, যাকে নাপোলি থেকে আনা হয়েছিল। এদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে এসে এইরকম ডাইনামিক একটা মিডফিল্ড যে তৈরি করা যেতে পারে, এটাও হয়তো অনেকে কল্পনা করেননি। আপনার সব কিছুই ঠিক থাকতে হবে যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান। আপনার মালিক ঠিক থাকতে হবে, মালিকের নিচে অ্যাডভাইজার ঠিক থাকতে হবে, তারপরে কোচের সঙ্গেও তাদের সবার সমন্বয় ঘটতে হবে। এই যে প্রজেক্ট রেনেসা, এটাই শেষ পর্যন্ত পিএসজিকে সাফল্য এনে দিয়েছে, নট অনলি মানি। পয়েন্ট নাম্বার 4, নিঃস্ব ইন্টার মিলান। মাত্র মাস দেড়েক আগেও ইন্টার মিলান ট্রেবলের জন্য ছুটছিল, যেটা পূরণ করলো পিএসজি, আর ইন্টার মিলান ফিরল খালি হাতে। তারা সেরি আটাও জিততে পারেনি। শেষ দিনে গিয়ে তারা ম্যাচ জিতেছিল ঠিকই, কিন্তু রানার্স আপ হয়ে তাদেরকে শেষ করতে হয়েছে কোপা ইতালিয়ায়। সেমিফাইনালে এসি মিলানের কাছে হেরে তাদের শেষ করতে হয়েছে। যে সিজনটা তাদেরকে সব কিছু দিতে পারত, সেই সিজনটাই তাদের কাছ থেকে সব কিছু নিয়ে নিল। এবং এরপরে সিমোনে ইনজাগি এর কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছেন না। 3 বছরের ভেতরে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারের ক্ষতটা শুকাতে বেশ সময় দলটার হয়তো লেগে যাবে, কিন্তু সিমোনে ইনজাগি এই দলটার কোচ থাকবেন কিনা সে প্রশ্নের উত্তর এখনো অজানা। তিনি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আমাদেরকে জানাচ্ছেন যে তিনি এরপরে থাকছেন কি থাকছেন না সেটা আরও কদিন পরে তিনি সেই ডিসিশন নেবেন। আপাতত যে ক্ষতটা তাদের তৈরি হয়েছে, সেখান থেকে তিনি খানিকটা রিকভার করতে চান, যে কাজটা একদমই সহজ হবে না। দলটা বুড়িয়ে গেছে ঠিকই, কিন্তু 2 বছর আগে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে যেভাবে তারা লড়াই করেছিল, সেটাও তারা এই সিজনে করতে পারলো না। এবং ওই বুড়িয়ে যাওয়ার প্রভাবটাই সম্ভবত এপ্রিল আর মে মাসে এসে লম্বা সিজনের ধকলের পরে তাদের দলের ওপরে এত প্রকটভাবে এই প্রভাব ফেললো, যেটা তাদেরকে পুরোপুরি নিশ্চয়ই করে দিয়ে গেল। ইন্টার মিলানের এই দশার কারণ অনেকগুলো হয়তো হতে পারে, কিন্তু এমনভাবে খালি হাতে ইন্টার মিলান ফিরবে, এটা মাস দেড়েক আগেও হয়তো অনেকেই কল্পনা করতে পারেন নাই। নাম্বার 5, ব্যালন ডি'অরের আলাপ। এত সব আলাপ আলোচনার পরে যদি ব্যালন ডি'অর নিয়ে আলাপ না করি, তাহলে আপনি একটু মন খারাপ করতে পারেন। একটা ইউরোপিয়ান ফুটবলের শেষ তো আমরা করেই ফেললাম একটা সিজনের। এখন কথা হচ্ছে ব্যালন ডি'অরটা আপনি কাকে দেবেন, সেই সমীকরণে আসলে কে থাকবেন। অনেকেই থাকতে পারেন। লুই এনরিকে অবশ্য বেছে নিচ্ছেন তার পছন্দের ফুটবলারকে। তিনি চোখ বুজে এই পুরস্কারটা দিতে চান, যাকে নিয়ে আমরা এতক্ষণ কথাই বললাম না, সেই উসমান দেমবেলে, কারণ সেটা জমিয়েই রাখা হয়েছিল। কিন্তু তিনি শুধুমাত্র অ্যাটাকিং অ্যাট্রিবিউটসের কারণে উসমান দেমবেলেকে ব্যালন ডি'অর দিতে চাচ্ছেন না, বরং তিনি ডিফেন্ডিংয়ের কারণে তাকে ব্যালন ডি'অর পুরস্কারটা দিতে চাচ্ছেন। আমি তো ব্যালন ডি'অরটা মিস্টার দেমবেলেকেই দিতে চাই। যেভাবে আজ ডিফেন্ড করলো, এর বিনিময়ে কেবল ব্যালন ডি'অরই হতে পারে। এভাবে দলকে নেতৃত্ব দিতে হয়, গোল, শিরোপা, লিডারশিপ, ডিফেন্ডিং যেভাবে প্রেস করলো, উসমানি আমার ব্যালন ডি'অর জয়ী, কোনো সংশয় নাই। লুই এনরিকের মনে সংশয় থাকুক আর না থাকুক,
এই সিজনে উসমান দেমবেলের যে পারফরমেন্স, এরপরে তিনি যে ব্যালন ডি'অরের সবচেয়ে বড় দাবিদার, সেটা এই ডেটাগুলোই বলছে। লিগ আর সেরা ফুটবলার, লিগ আর সর্বোচ্চ গোলদাতা, একই সঙ্গে ট্রেবল পূরণ করা ফুটবলার, চ্যাম্পিয়ন্স লিগে করেছেন দুর্দান্ত। এই সব কিছুর পরে একটা পুরস্কারই সম্ভবত বাকি থাকে। দেমবেলের এই যে সেরাটা দেওয়া, এখানেও আছে লুই এনরিকের প্রভাব। তাকে তিনি নাম্বার 9-এ রূপান্তর করতে চেয়েছিলেন এই মিড সিজনে, কিন্তু সেটা হয়ে গেল ফলস 9, এবং ফলস 9টাও এমন প্রক্রিয়ায় হলো যে উসমান দেমবেলের ফিক্সড কোনো পজিশন পুরো মাঠে ছিল না, যেটা তার ভিতর থেকে তার স্বাধীনতাটুকু বের করে আনতে হয়তো সাহায্য করেছে। আপনি এই দেমবেলেকে চিনতেন, আপনি দেমবেলেকে বহুদিন ধরেই চিনেছেন। বার্সেলোনা তাকে দলে ভিড়িয়েছিল 180 মিলিয়ন ইউরোর বিনিময়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে। তখন তাকে ধরা হচ্ছিল তিনি তার সময়ের অন্যতম সেরা ফুটবলার হবেন। নেইমারের ডিরেক্ট রিপ্লেসমেন্টই ছিলেন আসলে উসমান দেমবেলে। সেই দেমবেলে বার্সেলোনায় পুরোটা সময় কাটিয়েছেন ইনজুরি জর্জর, এবং এরপরে প্রবল সমালোচিত হয়েছেন অদ্ভুত সব কর্মকাণ্ড করে। মাঠে ম্যাচ চলার সময় তিনি অদ্ভুত সব মিস করেছেন, বল মেরেছেন আকাশে। সেই দেমবেলে যখন পিএসজিতে গেলেন, প্রথম সিজনে আড়ালেই থাকলেন কিলিয়ান এমবাপের। পরের সিজনে যখন তিনি স্বাধীনতাটুকু পেলেন এবং যখন তিনি মেইন ম্যান হলেন, তখন তার কাছ থেকে এমন পারফরমেন্স এলো যে তাকে ব্যালন ডি'অরের দাবিদার বলছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ। এবং এই যে উসমান দেমবেলেকে আপনি খেলতে দেখলেন পুরো ম্যাচ জুড়ে, গোলে যেমন তার অবদান, তার যেমন অবদান ডিফেন্ডিংয়ে, তার তেমন অবদান প্রেসিংয়ে, এর সব কিছুর বিনিময়ে যদি ব্যালন ডি'অর শেষ পর্যন্ত উসমান দেমবেলে জেতেনি, আমার ধারণা আপনি বোধহয় তাই নিয়ে খুব বেশি সমালোচনা করবেনও না। উসমান দেমবেলেই সম্ভবত ব্যালন ডি'অরের সবচেয়ে বড় দাবিদার। এই ছিল আমার এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের 5 মিশালি। আমি জানি অনেক কিছু হয়তো মিস করে গেছে আমি, নিশ্চয়ই আপনারও একটা দর্শন আছে, সেটা আপনি আমাকে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.